বলা হয় ভগবানের পরে দ্বিতীয় স্থান ডাক্তারদের, আর সেই ডাক্তারদের নিরাপত্তা নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন। নমস্কার, আমি অঞ্জন। এখন ঘড়ি কাটা সন্ধ্যে 7টা, আর সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জন, অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। বাড়তি কথা নয়, সোজাসুজি অঞ্জনের সাব প্রশ্ন। আমার ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত ঝুলন্ত দেহ পাওয়ার পরেও প্রথম অবজারভেশনে আত্মহত্যা বলা হয়েছিল কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, মৃতার বাড়িতে ফোন করে সরাসরি আত্মহত্যা করেছে জানানো হলো কার নির্দেশে? আমার তৃতীয় প্রশ্ন আপনাদের সামনে রাখছি, দেহ, সেই নিথর দেহ তড়িঘড়ি পোস্টমর্টমে পাঠানোর জন্য কেন আপ্রাণ চেষ্টা করা হয়েছিল? চতুর্থ প্রশ্ন, যে হাসপাতালে অমন ভয়ঙ্কর অপরাধটা ঘটেছে সেখানেই পোস্টমর্টম করার উদ্দেশ্য কি? পঞ্চম প্রশ্ন আপনাদের সামনে রাখছি, একজনের পক্ষে 45 মিনিটের মধ্যে এই নৃশংস খুন অসম্ভব বলছে বিশেষজ্ঞ মহল। সেক্ষেত্রে একজন ব্যক্তিকে ধরে দায় স্বীকার করেছে এমন কেন বলা হচ্ছে? ষষ্ঠ প্রশ্ন, সেমিনার হলে খুব বেশি আসবাব নেই, যথেষ্ট বড় জায়গা, সেখানে একটি হেডফোনের তার আবিষ্কার করতে 24 ঘন্টা লাগলো কেন? সপ্তম প্রশ্ন আপনাদের সামনে রাখছি, প্রিন্সিপাল অমন জঘন্য মন্তব্য করার পরে কোনো পদক্ষেপ করা হলো না কেন? তৎক্ষণাৎ এতটা সময় কেন লেগে গেল? আপনারা জানেন প্রিন্সিপাল ইতিমধ্যেই চেঞ্জ হয়েছে, যদিও বা সময়টা অনেক দিনের, 72 ঘন্টা পেরিয়ে গেল, তারপরে পদক্ষেপ। প্রশ্ন, এতদিন ধরে তাহলে কি হলো? 3 দিন ধরে পুলিশ ঠিক কী তদন্ত করলেন? এখনো পর্যন্ত এতগুলো প্রশ্ন উত্তর কেন পাওয়া যাচ্ছে না? বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে, রাজনৈতিক মহল বলুন, বুদ্ধিজীবী মহল বলুন, ডাক্তারদের মধ্যে বলুন, প্রত্যেকের মধ্যে জল্পনা কল্পনার সূত্রপাত তো হচ্ছে, কিন্তু উত্তর অধরা। আমরা প্রশ্ন করছি, বারবার প্রশ্ন করছি, কিন্তু উত্তর অধরা। কিন্তু এবার জানার চেষ্টা করব ডাক্তারদের একেবারে স্টুডিওর মধ্যে নিয়ে এসেছি আপনাদের সামনে, এবং তারা কি বলছে, তাদের রিপারকেশন ঠিক কী, রিয়াকশন ঠিক কী, তারা কি মনে করছে, দীর্ঘদিনের তাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা এইরকম ঘটনার কোনো রকম সাক্ষী কোনোদিনও হয়েছেন কি, জানার চেষ্টা করব। কিন্তু যে প্রশ্ন বারবার করে তুলছে ট্রাইব টিভি বাংলা, তার উত্তর কেন পাওয়া যাচ্ছে না সেদিকেও নজর থাকবে আমাদের। আপনাদের সামনে ইতিমধ্যে যারা রয়েছেন তাদের সঙ্গে আগে পরিচয় পর্ব সারবো। ইতিমধ্যে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর নীলাঞ্জন মুখার্জি, পেডিয়াট্রিক চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারবাবু আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দিশা চক্রবর্তী, ডেন্টিস্ট। আপনাদের দুজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলায় এক কথায় অঞ্জনের এই শোতে। আমি পরিচয় পর্ব এলাম এবং আলোচনা পর্বও চলবে, কিন্তু তার আগে ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য পেশ করেছেন এই বিষয় নিয়ে আজ আপনাদের সামনে রাখছি, শুনুন। কিন্তু আমার কাছে যখনই কলকাতা পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যেটা খুব লক্ষার জন্য ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা, যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে। এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে বলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাদের আমরা সিদ্ধান্ত জানাবো। কারণ কিছু মনে রাখবেন, কিছু লোক এখন সামাজিক অবক্ষয়ের মধ্যে আছে, সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছে। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছে যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে কারো যদি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন।
বলেছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। আমরা ওখানে MSBP কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেঞ্জ ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি, এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছে, সবাইকেই সরানো হয়েছে। এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে, যাতে খুনি গ্রেফতার হয় এবং দোষীরা শাস্তি পায়। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কোনো বিচার করতে না পারে, আর ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিই। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনদেন কিছু নেই। আমি প্রথম দিন থেকেই বলছি, কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। 21শে শিবপুরে এটা হয়েছিল, নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন মারা যায়, আজও তারা ফিরে আসেনি। এই কেসগুলো সিবিআই হাতে ছিল, রিজার্ভের কেসও ছিল, একটা কেসের বিচার হয়নি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল, সেই কেসটাও ছিল, মানুষ কোনো বিচার পায়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদি ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে। আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা যারা ওই ইউর কাছাকাছি ছিলেন, কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, এটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে। এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি, ওর মধ্যে ডাক্তাররাও আমাদের করতে পারেন, অ্যানোনিমাসলি করতে পারেন, ফিজিক্যালি ইস্যু করতে পারেন। যদি কারো উপরে সন্দেহ থাকে, কি কারণে সন্দেহ আছে, আমি কাছে আছি, কালকে এডিশন পার্সোনালি এসেছিলেন, উনি ওনার ভিডিওটা জেনে গেছেন, আমিও আজকে এসেছি, ম্যাডাম এসছে, আমরা আমাদের ভিডিওটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগে থাকবো এবং শেয়ার করবো। এবং আমরা নিশ্চয়ই নিশ্চয়ই আগামী 4-5 দিনের মধ্যে বড় থাকে, আমরা নিশ্চয়ই সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। যদি তার সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে, ম্যাডাম বলেছেন। আমাদের সামনে রাখলাম পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য পেশ করেছেন আজ। আর ঠিক এই জায়গায় আমি প্রথম প্রশ্ন রাখবো দিশা ম্যাডামের কাছে। ম্যাম, আপনিও একজন মেয়ে এবং তার থেকেও ঊর্ধ্বে আরও একটি ডেজিগনেশন আপনার রয়েছে, ভগবানের দ্বিতীয় রূপ, ডাক্তার। আর ঠিক সেই জায়গাতে আপনাদের মতনই একজন সহকর্মীর এরকম ঘটনা, কি বলবেন? প্রথমেই বলবো অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা, সেটি এখন রাজ্য জুড়ে না দেশ জুড়ে এই ঘটনাকে নিয়ে কেন্দ্র করে তোলপাড় অবস্থা। একটি মেয়ে, সে 36 ঘন্টা ডিউটি করে সেমিনার হলে গিয়েছিল, আমরা খবরে যেটুকু যা দেখছি, সেখানে গিয়ে এরকম মর্মান্তিক একটি ঘটনা, যে কিছুক্ষণ আগেও তার নিজের ফ্যামিলির সাথে কথা বলেছে, সেই মা বাবা সকালে উঠে জানতে পেরেছে সেই মেয়ে বেঁচেই নেই, সেই মেয়ে অলরেডি ততক্ষণে সেই মেয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। রোগীদের সেবা দিতে গিয়ে যদি আমাদের মতো মহিলা ডাক্তারদের এরকম মর্মান্তিক ভয়াবহ ঘটনার শিকার হতে হয়, তাহলে আমরা ডাক্তাররা এরপর ভয় পাবো। আমাদের ভয় পাওয়াটাও স্বাভাবিক, শুধু ডাক্তার বলে নয়, যে কোনো মহিলা এখানে মানে এই ঘটনাটিকে নিয়ে অত্যন্ত আতঙ্কিত। আমরা কতটা সেফ, মেয়েদেরকে লক্ষ্মী বলা হয়, আমরা মেয়েরা লক্ষ্মীরা কতটা সেফ, এটা নিয়েই আজকে এখানে আলোচনা। আমরা বিস্তারিতভাবে সমস্তটাই আলোচনা করব, কিন্তু একটাই অনুরোধ বা আবেদন, যেন বিচারটা হয়, যেন আসল যে অভিযুক্ত, প্রকৃত অভিযুক্ত যিনি, তিনি যেন বিচারটা পায়। একেবারে এই জায়গাতে নিরঞ্জনবাবুর কাছে চলে যাবো। ডাক্তারবাবু,
একটি শব্দবন্ধ ব্যবহার করেছেন দিশা ম্যাম। তিনি বলছেন লক্ষ্মীদের জন্য নিরাপত্তা। এ রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, লক্ষ্মীদের নিরাপত্তা নিয়ে সরাসরি প্রশ্ন করছেন লক্ষ্মী। নিরঞ্জনবাবু, যে ঘটনাটা ঘটেছে সেটা তো মানে এটার কোনো ভাষা নেই, এটা কিভাবে ব্যাখ্যা করা যায় জানি না। আমি নিজে আর.জি. কর মেডিকেল কলেজের ছাত্র। আচ্ছা, সবচেয়ে দুঃখজনক ঘটনা যে নিজের কলেজে এরকম একটি নিন্দনীয় ঘটনা শুনতেই যেন প্রাক্তনী হিসেবে নিজেকে অত্যন্ত মানে ছোট মনে হচ্ছে আর কি। যে কলেজে পড়ার জন্য নিজের মধ্যে শ্লাঘা বোধ হয়, সেই কলেজে আজকে 100 বছরের উপরে পুরনো একটা মেডিকেল কলেজ, যার নাম গোটা ভারতবর্ষে মাথা উঁচু করে বলে এসেছি, সেই কলেজে এরকম একটি ঘটনা। এবং শুধু সেই কলেজ বলে নয়, এই ঘটনা কোথাও কোনো জায়গাতেই মেনে নেওয়া যায় না। মানে পুরুষ মহিলার সম্পর্ককে নষ্ট এবং নোংরা করে দেওয়ার জন্য বোধহয় এই ধরনের ঘটনাগুলো খুব মানে আমার মনে হয় সামনে আসা দরকার। আমার মনে পড়ে আমাদের ছাত্র জীবনে হাউস স্টাফশিপ, ইন্টার্নশিপের সময় আমাদের কো পিজিটি দিদি বা ইন্টার্ন জুনিয়র যখন হাউস স্টাফশিপ করতাম, আমরা পাশাপাশি আমাদের রাত্রিবেলা বিশ্রামের জায়গা, সেখানে পাশাপাশি আমরা বিশ্রাম করেছি, হয়তো ভোর রাতে পাশাপাশি শুয়েও পড়েছি। কখনো কোনো দিন পুরুষ মহিলা বলে বোধটাই আসেনি। মানে এই ঘটনাগুলো এই অদ্ভুত একটা সীমারেখা টেনে দেয়, তাতে কীরকম যেন মনে হয় যে মনুষ্যত্ব কি মানুষের এত খারাপ জায়গায় চলে যাচ্ছে যে মানে আমরা যদি কোথাও বাইরেও যেতাম, যদি বাড়িতে জানাতাম যে কোথায় আছি, কলেজে সবাই ভাবতো যে সেফ অ্যান্ড সিকিউরড, এর থেকে সিকিউরিটির জায়গা হয় না কলেজ ক্যাম্পাসের মধ্যে। রাত্রি 1টা, 1:30, 2টো শয়ে মেয়েরা রাস্তায় এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে রাউন্ড দিতে গেছে। তারা আমাদের ম্যামরা আসতেন মানে রেফার্ড কেস দেখতে, কোনোদিন এগুলো তো মনেই হয়নি, মাথাতেই আসেনি। সেখানে এরকম একটা ঘটনা যেখানে একটি মেয়ে যে সেকেন্ড ইয়ার পিজিটি, তার মানে তার 1 বছরের বেশি সে ক্যাম্পাসে কাটিয়েছে, সেই মেয়েটি প্রোটেক্টেড ওয়েতে সেমিনার রুমে বিশ্রাম নিতে গেছে। ভিতরের লোক ছাড়া কখনো এই পরিকল্পিত জিনিস হতে পারে না। তাহলে আমার ঘরেই যদি আমার শত্রু থাকে, তাহলে আমি লড়বো কার সাথে? এইটা তো সবার আগে আমার মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। নিরঞ্জনবাবু, আপনি কথা প্রসঙ্গে বললেন সেকেন্ড ইয়ার পিজি, 1 ইয়ার পাস আউট এবং ভেতরের লোক। আপনি দীর্ঘদিন আগে আর.জি. কর ছেড়েছেন, তাই তো? একদমই। সেই সময়তে সেমিনার হল নিশ্চয়ই ছিল সেই সময় তো? এখন যেটা সেমিনার হল হিসেবে ইউজ হয় সেটা তখন ছিল না। আমি 2000-এরও আগের কথা বলছি। আমি পাস আউট হয়েছি 98-এ, আমি আর.জি. কর ছেড়েছি। অনেক সময় সময়। আচ্ছা, সেই সময়তে সেমিনার হলে সিসিটিভি ক্যামেরার মতো কোনো রকম কোনো নিদর্শন ছিল না সেই সময়তেও ছিল না। আচ্ছা, কোনো জায়গায় মনে হয় না যে এটা ল্যাকফল, যে কোনো একজন এত বড় একটি প্রতিষ্ঠান এবং সেখানে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টসরা আসছে, সেখানে চিকিৎসা ব্যবস্থাও চলছে, সেমিনারের মতো এমন একটি এফিশিয়েন্ট জায়গা এবং যেখানে সবাই এর আগেও কি আপনারা সেখানে রেস্ট নিতেন? হ্যাঁ, রাতের পর রাত আমাদের হাউস স্টাফশিপের সময় আমরা ভোরের দিকে রাত 2টো থেকে 4টে, এই ছিল আমাদের মোটামুটি 3টে থেকে 5টা, এই হলো আমাদের বিশ্রামের টাইম ছিল, কারণ ওই সময় পেশেন্ট কম আসতো। অবশ্যই রাত, দিনের বেলা কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তখন আপনাদের এই ওয়ার্কিং আওয়ার্স কিরকম ছিল? সে তো 24 ঘন্টা অন কল থাকতো আমাদের, সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা। শিফটিং। হ্যাঁ, হাউস স্টাফশিপ দুজন মিলে আমরা ভাগ করে থাকতাম, একজন ডে একজন নাইটে, সঙ্গে 2জন করে ইন্টার্ন থাকতো। তার মধ্যে কে ছেলে কে মেয়ে কে কি এসব তো কখনো মাথায় আসেনি। আর জানি না, কোনোদিন কোনো ডাক্তারেরই হয়তো আসার কথা নয় আর কি, সবাই একসাথে। আমি এই জায়গাতে দিশা ম্যাডামের কাছে চলে যাবো। ম্যাম, একটা বিষয় নিশ্চয়ই আপনি এতক্ষণ জেনেও গিয়েছেন, যার নাম উঠছে, যিনি অভিযুক্ত সঞ্জয় রায়, যার নামে এতদিন ধরে কথা হচ্ছে, গত 3 দিন ধরে প্রায়, সেই ব্যক্তি সিভিক ভলেন্টিয়ার। জানা যাচ্ছে তিনি একজন সিভিক ভলেন্টিয়ার এবং তার পাস্ট হিস্ট্রি হচ্ছে তিনি 4টে বিয়ে করেছেন। যদিও বা এই ধরনের নিম্নবিত্ত কথা নিয়ে আজকে শো আমি কাটাতে চাইছি না, মূল কথা এইরকম একজন ব্যক্তিত্বের আর.জি. করের মতো একটি জায়গাতে পোস্টিং পড়ছে। হ্যাঁ, এটা তো আমাদের কাছেও কোয়েশ্চেন। কারণ হচ্ছে যিনি অভিযুক্ত হিসাবে ধরা পড়েছেন, ধৃত যিনি, তিনি আর.জি. করে এত বড়ভাবে স্থান পায় কি করে? আমরা নিউজে দেখেছি উনি নাকি হাসপাতালে রোগী ভর্তির ক্ষেত্রেও অনেক রকম সুযোগ দিতেন।
এই জিনিসটা কেন হবে? মানে উনি তো সিভিক ভলেন্টিয়ার, ওনার সঙ্গে আরজি করের এতটা যোগাযোগ, আজকে যে ঘটনার জন্য উনি অভিযুক্ত, আজকে ভোর 3টের সময় একটি মেয়ে সেমিনার হলে গিয়েছে, সেই ক্ষেত্রে মেয়েটি রেপ হয়েছে, মেয়েটিকে হ্যান্ড অবস্থায় পাওয়া গেছে, না না, শুধু রেপ নয়, ব্রুটালি রেপড হয়ে হ্যান্ড অবস্থায় পাওয়া গেছে। সেক্ষেত্রে এই যিনি সঞ্জয় যার নাম উঠেছেন, তিনি ওই মুহূর্তে আরজি করে কি করে ঢুকতে পারলেন? এটা তো আমাদের কাছেও প্রশ্ন। তাহলে আরজি করের নিরাপত্তা ব্যবস্থাটা মানে ঠিক কিভাবে চলতো, ওখানকার নিরাপত্তা ব্যবস্থাটা কিভাবে চালানো হতো? আমি ঠিক এখানে নিরঞ্জন বাবুর কাছে চলে যাব। নিরঞ্জন বাবু, আপনি দীর্ঘদিন আরজি করেছিলেন, আপনি বলছেন সেখানে এইরকম হতো কি যে কেউ সেখানে এন্ট্রি নিতে পারে এবং একজন সিভিক ভলেন্টিয়ার, তার পাস হিস্ট্রি এরকম আসছে, এরকম যে কোনো ব্যক্তি সেখানে অ্যাপয়েন্টেড হতে পারে? না না, এই ঘটনাটাকে না পুরোটাই আমার মনে হয় একটু ঢেলে সাজানো হয়েছে। তো এটা সবাই আমরা মানে কেউই তো ঘাসে মুখ দিয়ে চলি না, খুব পরিষ্কার একটা ব্যাপার। আপনি আমাকে একটা কথা বলুন, একটা পূর্ণবয়স্ক সুস্থ মানসিক এবং শারীরিকভাবে একটা মহিলা তার নিজের জায়গায় সে রয়েছে, কোনো কথা নেই, একটি লোক সে যতই বলশালী হোক সে এসে মেয়েটির ওপর ঝাঁপিয়ে পড়লো এবং মেয়েটি প্রতিরোধের চেষ্টা করলো, তারপরও সে যদি হারকিউলিস একমাত্র না হয়, তার একেবারে মানে সাংঘাতিকভাবে তাকে জখম করে খুন করে ফেললো, সেই মেয়েটা কোনো বাধা দিতে পারলো না। এটা আমার মনে হয় না। এটা মানে একমাত্র হতে পারে যে তাকে যদি মাদকাসক্ত করে অথবা তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে, সেটা হয়নি। তাহলে একটা সুস্থ অল্প বয়সী মেয়ে, তার শারীরিক শক্তি যতই কম হোক, একটা মানুষের পক্ষে এই অর্গানাইজড ক্রাইম করা সম্ভব নয়, নাম্বার 1। নাম্বার 2, যে আমার বাড়ি যার স্ট্রাকচার আমার থেকে ভালো কিন্তু বাইরের লোক জানবে না, তখনই এটা করা সম্ভব যখন আমার ঘরে যার যাতায়াত আছে সে এটা করতে পারবে। তার মানে শুধু সঞ্জয় রায়কে দিয়ে একদমই সন্দেহ করছি না, এটা প্রত্যেকের কাছে খুব পরিষ্কার। আমরা এর বিচার চাই। দিস ইজ অ্যান অর্গানাইজড ক্রাইম। শুধুমাত্র সঞ্জয় রায় এতে যুক্ত থাকতে পারে না। আর আরজি করে অবাধ প্রবেশটা হবেই বা কেন? এই জিনিসটাও তো মানে একটা ইনস্টিটিউট, হ্যাঁ হসপিটাল ওটা একটা, সেখানে রাত্রিবেলা ইমার্জেন্সিতে পেশেন্ট ভর্তি হচ্ছে বা কিছু যাই হোক, সেখান থেকে একজন ব্যক্তি সেমিনার হলে কোন মেয়ে কখন ঢুকলো সেটাকে ভালো মতো অবজার্ভ করে ঠিক সেই টাইমে সেই লোকটি সেমিনার হলে ঢুকে গেল, এটা তো অবশ্যই জিনিসটা কি আপনার বাস্তব বলে মনে হয়? এটা কি সম্ভব যে একটা মানুষ যে কেউ কিচ্ছু জানে না, যার যাতায়াত নেই, সে হঠাৎ করে এসে একেবারে সেমিনার হলে ঢুকে গেল, কেউ তাকে দেখে কোনো প্রশ্নও করছে না? আর আরজি করের মতো জায়গা, আরজি কর, এনআরএস মেডিকেল কলেজ, এগুলো হলো মানে বিজিয়েস্ট আর কি, মানে নর্থ ক্যালকাটায় আরজি কর ছাড়া কোনো গল্প নেই আর কি। হাজারে হাজারে লোক সারাদিন সেখানে যায়, সেখানে একটা লোক অবাধ যাতায়াত করে একটা ফিমেল ইন্টারনাল ঘরে ঢুকে গেল, কেউ কোনো প্রশ্ন করলো না, মেয়েটা ঘুমিয়ে পড়লো, সে উঠেও দেখে কোনো বাধা দিতে পারলো না। এগুলো মানে আষাঢ়ে গল্প ছাড়া কোনো গল্প নেই এতে। বেশ ঠিক এই জায়গাতে যে কথা বললেন নীলাঞ্জনবাবু বলছেন, দিশা ম্যামও বলছেন, প্রশ্ন এক জায়গাতেই, অর্গানাইজড ক্রাইম নাকি একজন ব্যক্তির পক্ষে এটা সত্যি সম্ভব? তার কারণ তার একটা পাস্ট হিস্ট্রি রয়েছে, আপনারা জানেন তিনি একজন বক্সিং ম্যান। আর ঠিক এই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছেন একবার রাখি আপনাদের সামনে, শুনুন। তারপরেও দেশে চারিদিকে এই ঘটনা ঘটবে কেন? তার কারণ মানুষ জানে এর বিচার হতে হতে তো 5 বছর, 6 বছর, 7 বছর, আবার অনেক ক্ষেত্রে ছাড়াও পেয়ে যাব। এটা কেন হবে? তার কারণ দেশের আইন এমন। আমি কোনো বিচারককে দোষী বলছি না, বিচার ব্যবস্থাকে, আমি ব্যবস্থাকে দোষ দিচ্ছি। এই ব্যবস্থায় যদি সংশোধন না আনতে পারে, এটা সংবাদ মাধ্যমেরও কাজ। এই তৃণমূল কি বললো, তৃণমূলের পেছনে ছোটা, বিজেপি কি বললো, বিজেপির পেছনে ছোটা। আচ্ছা, আপনার প্রতিক্রিয়া কি হবে? কেন আপনারা বলবেন? আপনাদেরও বলা উচিত, আপনাদেরও এই ইস্যুটা ওঠানো উচিত যে একটা কর্তব্যরত ডাক্তার, সে ডাক্তার হোক বা অন্য কেউ হোক, সে তো একটা মেয়ে, কারোর কন্যা, কারোর বোন, কারোর দিদি, কারোর পরিবারের সদস্য, কারোর বন্ধু, তার বিরুদ্ধে কেন হবে এটা? তার কারণ আমাদের আইন এমন। আপনি অর্ডিন্যান্সে নিয়ে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করার জন্য পুরো ক্ষমতা যাতে
চলে আনতে পারে। আপনি কেন অর্ডিনেন্সে এটার ব্যবস্থা করতে পারেন না যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়? এই প্রশ্ন ওঠে না আপনাদের মনে? আমি তো বলছি হয় যদি পারিপার্শ্বিক প্রমাণ তথ্য আপনার বিরুদ্ধে হয় তাহলে হয় এই সমস্ত লোকেদের দৃষ্টান্ত করেই তো তৈরি হয়। দৃষ্টান্ত বিচার আছে আপাতত চলে যাবো সরাসরি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন দৃষ্টান্তমূলক কোনো শাস্তির ব্যবস্থা নেই একজন নারী। আপনি একজন নারী মনে করেন, সত্যি কি মনে করেন, সত্যি কোনো বিচার ব্যবস্থা সেরকম নেই? ব্যবস্থা অবশ্যই আছে। বিচার ব্যবস্থা মানে বিচারটা যাতে পায় তার জন্য গোটা দেশ জুড়ে আমরা সবাই পথে নেমেছি। ডাক্তার মহল বলে না, যে কোনো মহিলা প্রতিনিধি দল, পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আমরা বিচারের আশাতেই নেমেছি পথে, এবং আমাদের এটা ভরসা আছে আমরা বিচার পাবো, সেই ভরসা রেখে। বিচার ব্যবস্থা নাকি বিচারক? হ্যাঁ, কার উপর আস্থা, বিচার ব্যবস্থা নাকি বিচারক? বিচার ব্যবস্থার উপর আস্থা আছে। বিচার ব্যবস্থার উপর আস্থা আছে যে আমরা বিচার পাবো, তার জন্যই এখনো আমরা লড়াই করছি, সবাই মিলে লড়াই করছি। সাধারণ মেডিকোস, নন মেডিকোস, সর্বধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই লড়াই করছি। একটা মেয়ের আজকে এই অবস্থা, কে বলতে পারে? মানে যে ঘটনাটি আরজি করে ডিউটি টাইমে হলো, সেই ঘটনাটা পরবর্তীকালে রাস্তাঘাটে কোনোদিন আমরা দেখবো না এমনও ব্যাপার নেই। আমরা কতটা সেফ আমাদেরকে সেটা বুঝে নিতে হবে। এবারে সময় হয়তো চলে এসছে, কারণ অন ডিউটি মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজের মতো একটা কলেজে একজন সিনিয়র পিজিটিকে এইভাবে যদি হেনস্থার শিকার, এইভাবে যদি প্রাণ দিতে হয়, তাহলে আমরা সত্যি আতঙ্কিত, এবং আমরা এটার বিচার চাই, এবং সেই জন্য আমরা বিচার ব্যবস্থার উপর ভরসা করে আছি। দুটো জিনিসের ডিফারেন্সটা একবার নিজেরাও ভেবে দেখি। আমরা নির্ভয়া কাণ্ডে আমরা শিউরে উঠেছিলাম না? সেই কাণ্ডটা কিন্তু অনেক ইজি ছিল। দিল্লির একই মানে খুব আনসেফ জায়গা রাতের দিকে, সেখানে একেবারে রাস্তায়, দিল্লি হলো আনসেফ জায়গা ভীষণ, আমি জানি। ইভেন যে প্লেসটিতে হয়েছিল সেই প্লেসটি অত্যন্ত আনসেফ। তো সেরকম একটা জায়গায় রাত্রিবেলা একটা মেয়ে রাস্তায়, সেটা তার সম্পূর্ণ অপরিচিত একটা জায়গা, সেখানে একটা জিনিসটা হয়েছিল। এখানে আমার ঘরে ঢুকে আমাকে সর্বনাশ করে দিয়ে গেল, এটা অনেক বেশি কঠিন না? অনেক বেশি চ্যালেঞ্জিং। এটা তখনই সম্ভব যদি আমার ঘরের লোক তাতে ইনভলভ হয়, না হলে এটা হতে পারে না। এটা সবাই আমরা জানি এবং জানছি, অথচ সেটাকে চাপা দেওয়ার চেষ্টা কোনোভাবে হচ্ছে। সেই কলেজে, যে কলেজ আমাদেরকে 12 টাকা 15 টাকার দরে পড়িয়েছে, আমরা গর্ববোধ করি আজকের যুগে, যেখানে সরকারের মানে যে পড়ার ব্যবস্থা সেইটা আমাদের আজকে, যেখানে কোটি কোটি টাকা খরচা করে ডাক্তারি পড়তে হয়, সেখানে আমরা প্রায় নামমাত্র ফিস দিয়ে সরকারের কাছে আমরা সেখান থেকে ডাক্তারি পাশ করে ডাক্তার হয়েছি। নিজেদের গর্ববোধ হয় সেই কলেজেরই বুকে এরকম একটি ঘটনা আমাদেরকে, আমরা শুধু শিউরে উঠিনি, মানে আমাদের শুধু মনে হচ্ছে যে আমরা তার আমাদের মা বোনেদেরকে কোথায় সেফ বলবো? আমরা পুজো করি মহিলাকে তো দেবী বলে, আবার সেই মহিলাকেই কিভাবে অপমান করছি। কি শিক্ষা আমার ছোট ভাই বোনেরা নিয়ে যাচ্ছে? আমি একেবারে ঠিক এই জায়গাতে নিরঞ্জন রূপ এবং দিশাম্যান দুজনের কাছ থেকে জানার চেষ্টা করব। আমি গতকাল এবং তার আগের দিনও প্যানেল করছিলাম, এবং আমি দুটো বিষয়ের দিকে বারবার করে ফোকাস করেছিলাম। সেটা হলো এক, এডুকেশন সিস্টেম, যেটা সেক্স এডুকেশনের অত্যন্ত প্রয়োজন বলে আমাদের মনে হয়, ট্রাইব টিভি বাংলার মনে হয়। তার কারণ কোনো এক জায়গাতে সমাজের মধ্যে এমন কিছু কীটপতঙ্গ রয়েছে যাদের মধ্যে এই এডুকেশন সিস্টেমের কোনো জায়গায় অভাব রয়েছে। আমি একদম এই বেসিসেই বলছি কীটপতঙ্গ। তার কারণ এনাদের মানুষ বলে বিবেচনা করা আর সত্যিই যাচ্ছে না। তার কারণ একটা ঘটনা নয়, দুটো ঘটনা নয়, বারবার এরকম ঘটনা ঘটে যাচ্ছে। শুধু বাংলায় নয়, আপনারা জেনে থাকবেন বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এই ঘটনার পর্যায়ক্রমিকভাবে উদাহরণ তৈরি হচ্ছে। আর ঠিক এই জায়গাতে যেখানে আপনি বললেন আনসেফ, দিল্লির একটি নির্দিষ্ট জায়গাতে আনসেফ বলছেন আপনি, আমি বলছি ভারতের বিভিন্ন জায়গা হোক, আনসেফ শব্দটা ব্যবহার করতে হবে কেন? একটা কথা কি জানেন তো, মানে ল অ্যান্ড এনফোর্সমেন্ট অফ ল, এই দুটোর মধ্যে হলো মেইন সমস্যা। ল আমাদের দেশেও আছে, বিদেশেও আছে, কিন্তু রাস্তার ধারে গাড়ি পার্ক করলে যে সেটার জন্য ফাইন হয়, এটা আমরা জানি। আমাদের সেখানে একটা হয়তো চিরকুট ধরিয়ে দেয়, সেই চিরকুটকে আমরা
জাস্ট অগ্রাহ্য করি, বেরিয়ে চলে যাই, কেউ ইচ্ছা হলে দিই, কেউ দিই না, বা হোয়াট এভার, সামান্য কিছু টাকা দিয়ে সেটা হয়। কিন্তু এটাই যখন দুবাইতে বা ফ্রান্সে এই রাস্তার উপর গাড়িটা রাখে, এমনভাবে তার সর্বনাশ করে যে জীবনে আর কোনোদিন মানে গাড়িটা আরেকবার কিনতে যে খরচা পড়বে, ও সেই টাকাটা দিয়ে গাড়িটাকে ওকে ছাড়াতে হবে। তো সেইটা হলো এনফোর্সমেন্ট অফ ল। আমরা জানি যে আমরা এসব কোনো ছোটোখাটো ব্যাপার, কোনো ব্যাপার না, ও পাত্তাই দিই না আমরা। আমাদের দেশেও এই যে ধর্ষকরা ছাড়া পেয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু এদের এত সাংঘাতিক মানে বাড়ছে। ধর্ষণ তো কখনো কোনো কালেই সেটা অ্যাকসেপ্টেবল নয়, কিন্তু সেটা কি হচ্ছে, ছাড়া পাচ্ছে লোকে যখন দেখছে এটা, যে এই দৃষ্টান্ত আমার সামনে আছে, ধর্ষণ করেও সাজা হতে আমার 10 বছর 20 বছর ততদিনে তো মরেই যাচ্ছে। নির্ভয়াকাণ্ডের অর্ধেক লোক তো জেলে আত্মহত্যা এই ওই করে মরেই গেল। তাহলে আমরা তাকে কোথায় দিলাম শাস্তি পাওয়ার আগে তারা নিজেরাই নিজেদের মতো করে চলে গেল। সুতরাং মানুষ যখন এটা দেখছে যে আমি মানে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছি, তখনই তো মানুষের সাহসটা বাড়ছে। তার অর্থ হলো আপনার কথা অনুসারে যেখানে দিশা ম্যাম বলছে যে আমাদের বিচার ব্যবস্থার উপর একটু হলেও আস্থা রাখতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিচার ব্যবস্থার উপর তার কোনো দাবি নেই, দাবি বিচারকের ওপর। এবং অন্যদিক থেকে প্রশ্ন তাহলে এখানে একটাই আসতে পারে, তাহলে কি কোথাও এক জায়গাতে বিচার ব্যবস্থার গাফিলতি হচ্ছে নাকি ব্যর্থতা? এটা কোনটা নীলাঞ্জন বাবু? এটা বিচার ব্যবস্থার গাফিলতি দিতে গেলে নাকি ব্যর্থতা? কন্ট্রোভার্সিয়াল কথা হয়। দেখুন, বিচার ব্যবস্থার উপরও যদি আমাদের আস্থা না থাকে, তাহলে আমরা বাঁচবো কিসের জন্য? তাহলে তো আর বাঁচাই যায় না। মানে এই তো চলতেই থাকে, ফাস্ট ট্র্যাক কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। এবার সেখানে গিয়েও যদি আমরা মনে হয় যে রবি ঠাকুরের ভাষায় বলি, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তো তাহলে আর কিসের আশায় তাহলে বাঁচবো বলুন? কোথাও যদি কিছুই না পাই, তাহলে একমাত্র তাহলে রাম কা পেয়ারে বলে ভগবানের দিকে তাকিয়ে বসে থাকতে হবে। ভগবানকে তো আমাদের মতো পাপি তাপিকে তো উনি দেখা দেন না। তো সুতরাং সেটা জানি না কি আছে, কিন্তু আমরা আশাটা করতে পারি, বিচার ব্যবস্থার উপর আশাটুকু করতে পারি। আমরা লড়াই করছি, আশা করছি বিচার ব্যবস্থা আমাদের দিকে আসবে। আমাদের এই যে ঘটনাটি ঘটে গেল, এই ভয়ঙ্কর ঘটনা থেকে শিক্ষা পেয়ে ভবিষ্যৎ প্রজন্মে আর কেউ মানে সেকেন্ড কোনো মৌমিতা রেপ কেসের মতো কেস হবে না, আমরা সেই আশাটাই রাখতে পারবো। বেশ আমি ম্যাম আরও একটি জায়গাতে, ঠিক এই জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাইটাও আপনাদের শুনিয়েছি, সুজনবাবুর বাইটাও আপনাদের শুনিয়েছি, আর ঠিক এই জায়গাতে শশী পাজা কি বক্তব্য রেখেছে একবার শোনাই, তারপর আসছি আলোচনায়। শুনুন শশী পাজা কি বক্তব্য রেখেছেন, একবার শোনাচ্ছি। রেখা শর্মা, আপনি প্রাক্তন চেয়ারপারসন জাতীয় মহিলা কমিশনের, আজকে আপনি কিছু উক্তি প্রকাশ করেছেন, উষ্মা প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। আপনি যখন চেয়ারপারসন ছিলেন জাতীয় মহিলা কমিশনের, আমরা দেখেছি পক্ষপাতিত্ব আপনি কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছিলেন। আপনি বিশেষভাবে বিজেপির বিরুদ্ধে যে বিভিন্ন রাজ্যগুলোতে সরকার ছিল, সেই রাজ্যগুলোকে আপনি কিন্তু হেনস্থা করতেন, অ্যাটাক করতেন। আর পুরোপুরি যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো ছিল, যেখানে নারীর উপরে অপরাধ হতো, সেখানে কিন্তু আপনার চোখটা যেত না। আমরা দেখেছি আপনি কিভাবে আপনার নেতৃত্বে সন্দেশখালী, আপনারও কিন্তু ভূমিকা ছিল, এটা কিন্তু বাংলার মানুষ ভুলে যায়নি, সন্দেশখালীর মহিলারাও ভুলে যাননি, যে কিভাবে 2000 টাকার বিনিময়ে সন্দেশখালীর মহিলার ইজ্জত বিক্রি করা হয়েছিল। এই সমস্ততে আপনিও কিন্তু ষড়যন্ত্রে সামিল রয়েছে। সবটাই করেছিলেন আপনি ভারতীয় জনতা পার্টি, আপনার যারা বস আছেন তাদেরকে খুশি করার জন্য। এটা কিন্তু কেউ ভুলে যাননি। আপনার মেয়াদকালেতে মণিপুর হয়েছিল, সেই মণিপুরের মহিলারা আপনাকে কাছে যোগাযোগ করেছিল, আপনি কিন্তু মণিপুরে পৌঁছননি, মণিপুরের মহিলাদের পাশে দাঁড়াননি। আপনি নারী নিরাপত্তা নিয়ে বলবেন না। আপনাদের সামনে রাখলাম শশী পাজা ঠিক কি বক্তব্য রেখেছেন। সঙ্গে সঙ্গে আপনাদের এই সঞ্জয় রায় নিয়ে জানাটা অত্যন্ত দরকারি। গতকাল আপনাদের জানিয়েছিলাম এবং জানাতেই থাকবো, তার কারণ চিনুন এই ভদ্রলোকদের যারা নারকীয় ঘটনার অভিযুক্ত। দেখুন কে এই সঞ্জয় রায়, কে এই সঞ্জয় রায়? সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ারে চাকরি পেয়েছিল। সঞ্জয়ের পোস্টিং ছিল বিপর্যয় মোকাবিলা দপ্তরে। সেখান থেকে তার
কীর্তি শুরু হয়। সঞ্জয় প্রভাব খাটিয়ে একদিনও সেখানে কাজ না করে চলে যায় সরাসরি ওয়েলফেয়ার কমিটিতে। নিয়ম ভেঙে পুলিশের বেড়াকে থাকতো আরজি কর নির্যাতন কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়। অন্যদিকে তবে মহিলা সংক্রান্ত বিষয়ে এর আগেও নাম জড়িয়েছে তার। আগে নিজের সহকর্মীদের উত্তপ্ত করতেন বলে অভিযোগ রয়েছে সঞ্জয়ের বিরুদ্ধে। আপনাদের সামনে সঞ্জয় রায়ের কিছুটা বিবরণ, ব্রিফ বিবরণ আপনাদের সামনে রাখলাম। আমি ঠিক এই জায়গাতে নিরঞ্জনবাবুর কাছে চলে আসবো। নিরঞ্জনবাবু, দেখতে পেলেন সঞ্জয় রায়ের প্রায়ার হিস্ট্রিটা কি, তার কীর্তি কি কি রয়েছে। তিনি এর আগেও উত্তপ্ত করতেন এইরকম মানুষকে, আর একই রকমভাবে তার নিজস্ব কলিগসদের এইসব করতেন। আমি না বারবারই একটা জায়গাতে আটকে আছি আর কি, সেটা হলো যে একটা পার্টিকুলার কোনো লোককে দিয়ে না এই ঘটনা আমার ঠিক মানে জায়গাটায় যাচ্ছে না। বাবু, আপনি যদি এই কথাটা বলছেন, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, সরি। একটা বিষয় আপনাদের কিছু ক্লিয়ার করে দিতে চাই। তার দিদি বলছেন যে তিনি বক্সিংয়ের সঙ্গে যুক্ত, তার মা বলছে বক্সিংয়ের কোনো এক মেম্বাররা তাকে ফাঁসাচ্ছেন। আপনি বলছেন একজনের পক্ষে এটা সম্ভব নয়, অর্গানাইজড ক্রাইম। আমার প্রশ্ন, বক্সিং করলে পরে কি এতটা বলশালী হয়ে যায় কেউ? নিরঞ্জনবাবু, না, শুধু বলশালীর প্রশ্ন নয়, মানে আমরা নিজেরা যদি সিচুয়েশনটাকে একটু মনে মনে ভাবি, প্লিজ প্লিজ বলুন। একটি মানুষ শারীরিক মানসিক সুস্থ যুবতী মহিলা, তার যা শারীরিক শক্তি বা তার বাধা দেওয়ার ক্ষমতা, একটি মানুষ শক্তিশালী হতে পারে। তাকে যদি আগে, ইফ দ্য পার্সন ওয়াজ কিল্ড প্রিভিয়াসলি, আগে মেরে ফেললো তারপরে তাকে রেপ করলো, তাহলে কোনো অসুবিধা নেই। বাট বিফোর ডেথ ওয়ান্স রেপ ওয়াজ ডান। সো এটা এত সহজ হতে পারে না। আমাদের যতই এটা আমাদের বিচার বুদ্ধিতে বলছে যে এটা এত সহজ হতে পারে না। একটা মানুষের কাজ এটা হওয়া খুব অসম্ভব বলবো না, তবে অস্বাভাবিক। এটা আমাদের মন বলছে, আমাদের বিচার বুদ্ধি, আমাদের যে বিবেচনা তা বলছে। হতে পারে আমরা ভুল, কারণ সবই এখনই বিচারযোগ্য। প্রেডিকশনে চলছি আমরা, সত্যিটা কেউই জানি না। আমরা সত্যি জানি না। বেশ, আমি দিশা ম্যাম, আপনি বলছিলেন না যে কিছুক্ষণ আগে যে ঘরের ভেতরে সেফ নই, এরকম কোনো ঘটনা ঘটতে পারে, হয়তো ঘরের বাইরেও আনসেফ হয়ে পড়লাম। আজ রায়গঞ্জে একটি চিত্র ধরা পড়েছে, রায়গঞ্জে, সদর রায়গঞ্জে, যেখানে 3 জন জুনিয়র ডক্টর, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তারা, এবং উত্তপ্ত করা হচ্ছিল তাদেরকে, কটূক্তি করা হচ্ছিল। রায়গঞ্জের ছবি একেবারে আপনাদের সামনে রাখার চেষ্টা করব, রায়গঞ্জের ছবিটাও। আর ঠিক কী ঘটনা ঘটেছিল আপনাদের একটু ব্রিফ আকারে জানিয়ে দিই, দর্শকরা যারা দেখছেন তাদেরকেও জানিয়ে রাখি। রায়গঞ্জ মেডিকেল কলেজে ইতিমধ্যে আপনারা জানেন আরজি কর কাণ্ড নিয়ে বিভিন্ন জায়গায়, শুধু রায়গঞ্জ বলে না, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আন্দোলন চলছে, বিক্ষোভ প্রদর্শন চলছে। রায়গঞ্জে এই একই রকম ঘটনা চলছে। চিনে রাখুন এইরকম ভদ্রলোক আশপাশে দেখুন, একটু চিনে রাখুন। এনাদের চিনে রাখা খুব দরকারি, তার কারণ একটা ঘটনা নয়, দুটো ঘটনা নয়, বারবার এই ঘটনাগুলো ঘটে। এতবার করে গলা ফাটিয়েও, ট্রাইব টিভি বাংলা বারবার এই খবরগুলো ছড়িয়েও আদতে কোনো লাভ হয় না। তার কারণ আপনারা অনেকেই যারা গেস্ট রাখেন, আসেন এখানে, তারাও বিভিন্ন সময় বলেন, সঙ্গে সঙ্গে দর্শকরা যারা থাকে তারাও বলেন যে মিডিয়া এত বলছে, আদতেও লাভ কি কিছু হচ্ছে? বিশ্বাস করুন, আমরাও আপনাদের মতোই আশাবাদী। ট্রাইব টিভি বাংলাও এই একই রকমভাবে আশাবাদী, অন্তত দোষীদের শাস্তি হোক। আমি কেন বলছি দোষীদের? আমি নীলাঞ্জনবাবুর কথাতেই শিলমোহর দিতে চাই। সত্যি কি একজন মানুষের পক্ষে এত বড় ব্রুটালি রেপ অ্যান্ড মার্ডার সম্ভব? আপনাদের উপরেও ছাড়বো, দিশা ম্যাডামের কাছেও আসবো। ম্যাম, এই ছবি রায়গঞ্জের ছবি, উত্তপ্ত করছে, কটূক্তি করছে। কিছুক্ষণ আগে একটি কথা হলো না, সম্ভবত নীলাঞ্জন স্যারই বললেন যে ধর্ষকরা তো ছাড়া পেয়ে যাচ্ছে, শাস্তিটা প্রপার টাইমে তাদেরকে দেওয়া হচ্ছে না, তাহলে বাকিরা কেন ভয় পাবে? এই যে কটূক্তি করা, ইফটিজিং, এগুলোর শিকার হতে হবে কেন? এখন আমরা 2024 সালে দাঁড়িয়ে আছি, পুরুষ মহিলা নির্বিশেষে সব ধরনের কাজ করছি, তাহলে সেক্ষেত্রে আমরা পরিবেশটা যদি না পাই, আমরা কি করে করব? প্রিন্সিপাল বলছেন যে রাত্রিবেলা একটি মেয়ে একা কেন থাকবে, মানে এটা কে আমি ঠিক করে দেওয়ার, কে একা থাকবে, কে দোকা থাকবে? আজকে 2024 সালে বসে
আমার বাড়ির মহিলা একা থাকবে না দোকা থাকবে না রাত্রিবেলা কি পোশাক পরে বেরোবে, এগুলো তো তার ব্যক্তিগত জীবন, সেখানে আমি কে বলে দেওয়ার, আমি ঠিক করে দেওয়ার কেউ নই। আমরা পুরুষদের সমতুল্য কাজ করব, অথচ আমরা পুরুষদের কাছ থেকে মিনিমাম রেসপেক্টটুকু পাবো না সমাজে। সব পুরুষ খারাপ, আমি এই কথা তো কখনোই বলতে পারি না, বলছিও না, কিন্তু যারা এই ধরনের মানুষ তাদের এটুকু শিক্ষা পাওয়া দরকার। আর সেই শিক্ষাটা কখন পাবে? যখন এই আরজিকর কেসটার জন্য উপযুক্ত, মানে যে প্রকৃত দোষী সে উপযুক্ত শাস্তিটা পাবে, তখন তাদের মনে ভয়টা আসুক যে মেয়েরা খেলার পাত্রী নয়, মেয়েরা সম্মান পাওয়ার জন্যই লড়ে যাচ্ছে সমাজে, মেয়েরা ছেলেদের সমতুল্য কাজ করছে, সো মেয়েদের সম্মান পাওয়াটা জরুরি এখানে। যদি আমরা সঠিকভাবে পরিষেবা রোগীদের না দিতে পারি, তাহলে ওই সেই রোগীদের কি হবে যারা আরজি করে রাত বেরাতে, সেদিন রাতেও যেসব রোগীরা ইমার্জেন্সিতে এসছে, সেই মেয়েটি, যেই মেয়েটির সঙ্গে ঘটনাটি ঘটেছে, সেই মেয়েটি 3টে অবধি ডিউটি করেছে, সে নয় 36 ঘন্টা ডিউটি করেছে, টানা 36 ঘন্টা ডিউটি করেছে, সেদিন রাত 3টে অবধিও ডিউটি করেছে, তারপরে সে জানে না তার সাথে কি হতে চলেছে, অথচ তার আগে অবধি সে পরিষেবা দিয়ে গেল। সেগুলো তো ভাবার বিষয়, এগুলো ভাবতে হবে। আজকে রায়গঞ্জের ঘটনা আপনি দেখাচ্ছেন, আমি নিজেও একজন রায়গঞ্জের ডাক্তার, আমি সেফ না? আমি কি সেফ? এটাই আমার প্রশ্ন আজকে, আমি কি সেফ? আমার মিডিয়ার কাছে এটা আজকে প্রশ্ন। আমরা স্পিচলেস। আমি জানতাম না যে এই পয়েন্ট অফ টাইমে একজন অতি সম্মানীয় নারী বলে শুধু নয়, একজন ডক্টর বলছেন, মিডিয়ার কাছে প্রশ্ন রাখছেন যে তারা সেফ কিনা। ভেবে দেখুন ঠিক সমাজে কীরকম প্রেক্ষাপট তৈরি হয়ে রয়েছে, যেখানে নারীরা বাইরেও সেফ নয়, ভেতরেও সেফ নয়, সরাসরি মিডিয়ার কাছে বলছেন যে সত্যি কি আমরা সেফ? ভেবে দেখুন, সত্যি ভাবা প্র্যাকটিস করুন। কেন বলছি? যে ঘটনাগুলো পর্যায়ক্রমিকভাবে ঘটছে। নীলাঞ্জনবাবু একজন পুরুষ, তার একেবারে এই বিরোধিতা করেও তিনি বলছেন যে সমাজে এই ধরনের কীট পতঙ্গদের সত্যি শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আপনারা কি মনে করেন সত্যি শাস্তি হওয়া উচিত নয়? ট্রাইব টিভি বাংলাও মনে করে তাদের শাস্তি হওয়া উচিত। দিনের পর দিন এইরকম চলতে পারে না। ঠিক এই জায়গাতে রবিশঙ্কর প্রসাদ কি বক্তব্য রেখেছেন শোনাচ্ছি, শুনুন। हम कहना चाहते हैं, मैं तो एक दूसरा विषय आपके सामने रखना है। ममता जी, आपके राज में, बंगाल में क्या हो रहा है? एक महिला डॉक्टर के साथ बलात्कार किया गया, दरिंदगी की हद कर दी गई, और वहां क्या फेयर इन्वेस्टिगेशन होगा क्या? आज मेरे पास सब है कि जो कमेटी बनी उसमें साइकियाट्रिस्ट भी हैं। वहां के डॉक्टर कह रहे हैं कि वो रात में आराम करने क्यों गई थी ऊपर में, तो 2 बजे अगर किसी का शिफ्ट खत्म होगा तो जाएंगे नहीं क्या? हमारा आरोप है कि कुछ टीएमसी के समर्थकों को भी डाल दिया गया है उस कमेटी में, और किसी को पकड़ करके खड़ा किया गया है, वो एनजीओ एक्टिविस्ट है। और एक खबर भी चलाई जा रही है, मैंने पढ़ा अखबार में कि उसने 4 शादियां की, 3 डाइवोर्स हो गया, एक। क्या मतलब है? इतने गंभीर, आज देश भर के डॉक्टर आज धरने पर हैं, और वहां तो सारी महिला डॉक्टर, बाकी लोग सड़कों पर हैं। ममता जी, आपकी सरकार में तो विपक्ष को जो होता है हम जानते ही हैं, चुनाव में तो होता है जानते ही हैं, मैं कई बार आपसे बात कर चुका हूं। क्या वहां की डॉक्टर बेटियों के साथ बदसलूकी पर भी ये कहा जाएगा? हा? जो बंगाल में हो रहा है वो सरकारी आतंक का खौफनाक सच है। मैं फिर कहूंगा, बंगाल में जो हो रहा है वो सरकारी आतंक का खौफनाक सच है। जो एक डॉक्टर के साथ बदसलूकी से जो बलात्कार हत्या हुआ, आप उसकी ठीक से पोस्टमार्टम नहीं कराते हैं, आप इनक्वेस्ट रिपोर्ट ठीक से नहीं बनाते हैं, डॉक्टर अजीब प्रकार की बातें कर रहे हैं, कुछ लोग सुसाइड की बात कर रहे हैं। मतलब है इसका, कम से कम मरे हुए को भी न्याय नहीं देने की कोशिश करोगे? बिल्कुल। हम डिमांड करते हैं सीबीआई इंक्वायरी, जो वहां की भाजपा ने कहा है। और ममता जी, आप बार बार सीबीआई से भागती हैं,
कम से कम एक मरी हुई डॉक्टर की नृशंस हत्या करके न्याय दे दीजिए आप कहिए, हमें कोई आपत्ति नहीं है। वी कंडेम दिस काइंड ऑफ हीनस अटेम्प्ट फॉर कवर अप। दुर्भाग्यपूर्ण। বিশেষ কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে যাওয়ার আজ সত্যি একেবারে কোনো ইচ্ছে নেই, তবে একটি কথা মনে পড়ছে, না বললেও নয়। রবিশঙ্কর প্রসাদ বলছেন ডাক্তারদের নিয়ে সন্ত্রাস চলছে একেবারে সরাসরি ওয়েস্ট বেঙ্গলে। অন্যদিকে এনটিএ নিয়ে আপনারাও জানেন ঠিক কী ঘটনা এতদিন ধরে ঘটেছে, সেখানে কারা এতদিন ধরে এনটিএর যাবতীয় বিষয় রেগুলেট করতেন অল ইন্ডিয়ার এই মেডিকেল এন্ট্রান্সের ক্ষেত্রে। সত্যি অত্যন্ত অত্যাশ্চর্য বিষয় ঘটে। একেবারে শেষ লগ্নে চলে এসেছি, অন্তিম লগ্নে চলে এসেছি। আপনাদের দুজনকেই 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো এই যাবতীয় বিষয় নিয়ে। আমি প্রথম সুযোগ দেবো সরাসরি দিশা ম্যামকে। দিশা ম্যাম, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। আজকের ঘটনাটা তো আমরা সবাই জানি আমরা এখানে কেন এসেছি। আমরা আলোচনা করছি আরজিকর ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ কাণ্ড নিয়ে। প্রথমেই বলবো যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত ভয়াবহ। আর যাতে এরকম ঘটনার শিকার হতে না হয় কাউকে, কোনো মেয়েকে, সেই আস্থা রাখবো। এবং যে দোষ করেছে, যারা দোষ করেছে, যে দোষ করেছে তাদের উপযুক্ত শাস্তি অবিলম্বে চাই। সেটার জন্য আমরা মানে ডাক্তাররা ছাড়াও অন্যান্য বাকি মহিলারা সবাই আমরা লড়াইটা চালাচ্ছি, লড়াই করছি, পথে নেমেছি, প্রতিবাদ জানাচ্ছি। আমরা আমাদের মতো করে প্রতিবাদ করছি। রায়গঞ্জে বসে আমরা যখন মিডিয়ার থ্রুতে, এই ট্রাইব টিভির থ্রুতে আমরা খবরগুলো পাই, যখন দেখি, তখন সত্যি শিউরে উঠি। আমাদের নিজেদেরও ঘরে মেয়ে বোন সব আছে। সেই জন্য এটা মানে চাইবো যেন অবিলম্বে শাস্তিটা হয় যারা অভিযুক্ত, যারা অভিযুক্ত। এবং তার সাথে আমাদের রাজ্যে এই যে ছোট 3 বছরের বাচ্চা থেকে 70 বছরের বাচ্চাকে মানে ধর্ষণের কাহিনী তো শুনেই যাচ্ছি, সেই ঘটনাগুলো বন্ধ করার ব্যবস্থা আমাদেরকে নিতে হবে। বেশ, একেবারে অন্তিম লগ্নে রয়েছি। জ্ঞানবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, বলুন। যখন প্রথম ঘটনাটা শুনি শিউরে উঠেছিলাম, আর তার সঙ্গে যেহেতু আমার অতি প্রিয় প্রাণের কলেজ যুক্ত, তাতে যেন আরও মানে মরমে মরে যাওয়া যাকে বলে তাই হয়েছিল। তো আজকের এই যে অবস্থায় আমরা পৌঁছেছি না, সেটা একটা খুব ভয়াবহ। আমার বাড়িতে ঢুকে আমাকে ধ্বংস করার জন্য কোনো রাবণ আসছেন, এরকম একটা ঘটনা। এবং সবচেয়ে বড় কথা, আমরা এর বিচার চাই তো ডেফিনেটলি, সবাই এর বিচার চাই। রাজনীতি, ধর্ম, বর্ণ সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা এর বিচার চাই। এবং সবচেয়ে বড় কথা যেটা মনে হচ্ছে যে এই বিচার ব্যবস্থাকে দ্রুত পাইয়ে দেওয়ার জন্য এটাকে যেন লুকানো ছাপানো কোথাও না হয়। সঠিক যে দোষী সে যেন শাস্তি পায়, তবেই বিচার ব্যবস্থার প্রতি কিন্তু আমাদের সম্মান, আমাদের ভরসা আরও অনেক বেশি হবে। আমরা বেঁচেই আছি এই ভরসায়। আশা করব পৃথিবী আবার মহিলাদের সম্মান নিয়ে সুন্দর জায়গায় আমাদেরকে পৌঁছে দেবে। আমাদের মধ্যে সম্পর্ক যেন আবার আগের মতো সুন্দর হয়ে ফিরে আসে। আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ ট্রাইব টিভি বাংলায় আসার জন্য, এক কথা অঞ্চলের এই শোতে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো, মূলত যা বললেন 8 থেকে 80 সব জায়গাতে সব মহিলাদের সেফটি নিয়ে যদি প্রশ্ন আসে, তাহলে তো আমার, আপনার, প্রত্যেকের বাড়ির মেয়েদের নিয়েও প্রশ্ন উঠবে তারা কতটা নিরাপদ। আপনাদের ওপরই ছাড়লাম, সমস্ত প্রশ্নের উত্তর আপনারাই ঠিক বুঝে নেবেন, আপনাদের বুদ্ধিজীবী বলে মনে করি। এবং সম্পূর্ণ প্রশাসন থেকে শুরু করে সরকারের ওপর সম্পূর্ণ আস্থা নিয়ে বলছি, দয়া করে এই বিষয়টির রেহাই কিছু একটা করুন, দোষীর শাস্তি হবে এই আশা রেখেই আজকের এই স্পেশাল শো শেষ করব। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন সত্যি 7টায় নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্চলে। নমস্কার।